তর্কের জেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই কথাটি খুবই অবিশ্বাস্য হলেও সত্যি যে কিছু হোমগ্রোন টোকাইয়ের বাচ্চা, কিছু হোমগ্রোন রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা ক্রমাগতভাবে সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে। একজন মহিলা কিভাবে এতটা প্রতিশোধ পরায়ণ হিংস্র হতে পারে তাকে না দেখলে বোঝা যায় না। এই মহিলাকে রাত্রিতে পুনর্বাসন করার জন্য যারা বলতেছেন তো প্লেইং উইথ ফায়ার এন্ড ফিউরি, রাইট? এবং যারা বলছেন এবং আওয়ামী লীগ কিছু উনি ডিভাইসে দেশটাকে ডুবে গেছে, জাতির ভিতরে যে ক্র্যাক সৃষ্টি করে গেছে, ইটস আনপ্রেসিডেন্টেড। এবং জেনারেল ওয়াকারকে নিয়ে আমি বলেছি মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে, বাঁধানো হতে পারে, তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে। কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়কদের, অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ। আওয়ামী লীগকে তারা চায় না। আচ্ছা, কেন চায় না? মূল বিষয়টি আসলে কি? মূল বিষয়টি কি জানেন? বিষয়টি হচ্ছে যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয় সেক্ষেত্রে নিঃসন্দেহে 5 আগস্টের পরপরে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে তলানিতে গিয়ে পৌঁছেছিল সেই আওয়ামী লীগ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন অপকর্মের কারণে। এবং নির্বাচনে অংশ নিলে ছাত্র সমন্বয়কদের যে জনপ্রিয়তায় ধীরে ধীরে ধস নামছে, ধীরে ধীরে বলবো কি, আমরা বলবো যে 6-7 মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এখন 5 আগস্টের আওয়ামী লীগের মতন হয়েছে। আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না, ভারত আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না, তুলসী গ্যাবার্ড আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কোনো প্রকার চেষ্টা করছে না। তারপরেও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? কোনোভাবেই সম্ভব। আমরা যদি আওয়ামী লীগের রাজনীতির কথায় ধরি, আওয়ামী লীগের 15.5 বছর 16 বছর তো আমরা দেখেছি কিভাবে বিএনপি জামাতের রাজনীতিকে একেবারে অবদমিত করে রাখার চেষ্টা করছিল। এমনকি বিএনপির রাজনীতি বন্ধ করতে বা বিএনপিকে নিষিদ্ধ করতেও আওয়ামী লীগের এক ধরনের অপচেষ্টা আমরা শেষ পর্যায়ে দেখেছি। নির্বাচন কমিশনের যুবলীগের পক্ষ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের জন্য তারা আবেদন জানালো, তারা সাক্ষাৎ করলো নির্বাচন কমিশনারদের সঙ্গে। কাজ কি কিছু হয়েছে? 15.5 বছর 16 বছর যেভাবে স্টিম ডোলারের উপর দিয়ে বিএনপি চলেছে, সেই বিএনপিটা এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমি বলতে চাচ্ছি এটি, বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের, রাষ্ট্রের, দেশের শেকড়ে এমনভাবে গ্রথিত যে নিষিদ্ধ করলেও এই দলগুলোকে নিষিদ্ধ করা সম্ভব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাবিবুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। এই কথাটি খুবই অবিশ্বাস্য হলেও সত্যি যে কিছু হোমগ্রোন টোকাইয়ের বাচ্চা, কিছু হোমগ্রোন রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা ক্রমাগতভাবে সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পলিটিক্যাল রেটরিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলেছি, সমালোচনা করেছি, কিন্তু একটা ব্যাপার সব সময় মাথায় রেখেছি যে আমরা যদি কোনো সুনির্দিষ্ট কারো ব্যাপারে কথা বলেও থাকি, সেনাবাহিনীকে কখনো আমরা অ্যাজ এ হোল প্রশ্নবিদ্ধ কখনো করি না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের এক ধরনের শ্রদ্ধা, কারণ এটা আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক। সেই পোশাকটা, এই পোশাকের গল্প যখন আমি বলছি তখন মনে হয় একটা গল্প আমার বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে সেনাবাহিনীতে যাবার আমার অসম্ভব রকমের ইচ্ছে ছিল, কারণ এখন যিনি সেনাপ্রধান তারই বন্ধু মেজর জিয়াউল মিল্লাত, তাকে দেখে আমরা ছোটবেলাটা বড় হয়েছি। ইনফ্যাক্ট ওয়াকারুজ্জামানকেও কতবার দেখেছি আমি। কিন্তু কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছোটবেলাতে থেকে একজন সেনাবাহিনীর অফিসারকে দেখে সেনাবাহিনীতে যেতে চাওয়া, এটাই সেনাবাহিনী। অর্থাৎ এই পোশাকটার প্রতি ভালোবাসা, ভালো লাগা। আমার মনে আছে যে সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম, ভাইভাতে আমাকে প্রশ্ন করেছিল যে তুমি সেনাবাহিনীতে কেন আসতে চাও, এবং অনেস্ট অ্যান্সারটি দিবে। সার্বভৌমত্ব রক্ষা করতে চাও, দেশের নিরাপত্তা দিতে চাও, এসব কথা অনেক শুনেছি। রিয়েল রিজনটা বলো, ভেতর থেকে যেটা আসে। আমি তখন বলেছিলাম যে আমি চাই যত গুন্ডা সন্ত্রাসী আছে তারা আমাকে দেখে ভয় পাবে, আমি সেই কারণে সেনাবাহিনীতে যেতে চাই। উপস্থিতরত যে সেনা কর্মকর্তা যারা ছিলেন তারা হাসা শুরু করলেন এবং তারা আমার উত্তরটা পছন্দ করেছেন। তারা বলেছেন যে এটা আসলে একটা অনেস্ট অ্যান্সার ছিল, খুব সরল একটা অ্যান্সার ছিল। ইয়েস, বাংলাদেশ সেনাবাহিনীর যে রেসপেক্ট, যে সম্মান, যে সন্ত্রাসীরা দেখলে ভয় পায়,
এইটা সেনাবাহিনীর সৌন্দর্য। আজকে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, ক্রমাগতভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে, নানান ভাবে তাদেরকে বলছে। কারা বলছে? এই রাজাকারের বাচ্চা, রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকাইয়ের দল। এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ, যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে। এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয়, ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে, উত্তরপাড়া, তারপর ক্যান্টনমেন্ট, মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম। সেনাপ্রধানকে জড়িয়ে বা তাকে ইঙ্গিত করে তাদের যে পুরো ক্ল্যানটা আছে, অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টোকাইয়ের বাচ্চা, যেমন এই আসিফ, নাহিদ, কষা, সার্জিস, তারপরে ওই যে একটা বাবাখোর আছে চিটাগংয়ে, রাফি, এরা, তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ, তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে, এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে। আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদদেশে 1000-2000 লোক বা এরকম 500 থেকে 2000 লোকের মতো জড়ো করে ভাঙচুর, হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে। এদের সাথে যোগ দেয় জামাতে ইসলামী, শিবির, এদের সাথে যোগ দেয় হিজবুত তাহরির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে। কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙার সময় এসেছে। আমরা অনেকগুলো প্রশ্ন করতে চাই। এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী। বাংলাদেশ আওয়ামী লীগ কি সেনাবাহিনীকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে কেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল? বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোন দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে, নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে? আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি, বাংলাদেশ আওয়ামী লীগ যেবার হেরেছে, অর্থাৎ 2001-এর ইলেকশনে, সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল 40 পয়েন্ট প্লাস। যিনি বা যারা সেই সময় জয়ী হয়েছিল বিএনপি, তাদের ভোট ছিল 40.86 অর সামথিং। কিন্তু এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 40 পয়েন্ট প্লাস। এরকম একটা দলকে পুনঃপ্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে? আর সেনাবাহিনীর তো এটা দায়িত্বও না। এই যে কথাটা বলছে, এইটা সত্যতা কি? বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফাত তার একটি স্ট্যাটাসে বলেছেন যে এই টোকাইয়ের বাচ্চারা মিথ্যা কথা বলে। জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ নানান ভাবে তাদের সাথে মিটিং হয়েছে, এমনকি উনি সুনির্দিষ্ট ভাবে 20 জুলাইয়ের একটি মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে 2 ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি, তারা জানেই না। আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল। তারা বলছিল যে আমরা এই আন্দোলনে নেই, আমরা এই আন্দোলন করতে চাই না, এটা নাহিদ করছে, এটা আসিফ করছে, এটা অন্যরা করছে, ওদের সাথে জামাত আছে, হিজবুত তাহরির আছে, আমরা এগুলোতে নেই। এই কথা বারবার বলে সেনাবাহিনীকে বলেছিল, কর্তা ব্যক্তিদেরকে বলেছিল, আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলেছিল। তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরো নাকি অনেকেই ছিল। কারা ছিল? কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে, কোন জেনারেলের সাথে কথা বলেছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন? ইয়েস, সেনাবাহিনী প্রধান একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। সেনাপ্রধান একা তো ইনক্লুসিভ ইলেকশন চাননি। ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে, আমেরিকা চেয়েছে, ইন্ডিয়া চেয়েছে, পৃথিবীর বড় বড় দেশগুলো, বড় বড় শক্তিধর দেশগুলো, ডেমোক্রেটিক দেশগুলো, তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগের কি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে? তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা যেই প্রেশারটা তারা দিতে চাচ্ছে, তারা কে? এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখোমুখি করতে যে চাইছে, উদ্দেশ্যটা কি? যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল, যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল। এইটা প্রকাশ্যে বলেছে। তারা প্রকাশ্যে এও বলেছে যে 71-এর ঘাতক, নরঘাতক দেলোয়ার হোসেন সাইদির যে বিচার হয়েছে, এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে প্রতিশোধ নিতে চায়।
তারা বলেছে যে এই সাঈদীর বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসি দিতে চায়। এই পাকিস্তানি এই রাজাকারের বাচ্চারা আজকে সেনাপ্রধানকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে। এই টোকাইয়ের বাচ্চারা কাকে ধমক দেয়? সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা কি প্রমাণ করতে চায়? অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামের আরেকটা বিহারির দল আছে যারা শাহবাগে দাঁড়িয়ে বলছে মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হে, অর্থাৎ যুদ্ধপরাধী কাদের মোল্লার রক্ত বেয়ে নাকি বিপ্লব এসেছে। এই টোকাইয়ের বাচ্চারা আজকে সেনাবাহিনীকে ধমক দিচ্ছে। এই সেনাবাহিনী আমাদের কাছে একটা শৌর্য বীর্যের প্রতীক ছিল এবং আছেও। এই সেনাবাহিনীকে রাস্তার দুই পয়সার টোকাইরা যখন ধমক দিচ্ছে, যখন তারা 200-300 লোক জড়ো হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে, গুড়িয়ে দিবে, ক্যান্টনমেন্ট শেষ করে দিবে, পুড়িয়ে দিবে, এগুলো বলছে, তখন আমাদের সেনাবাহিনী চুপ করে কেন? আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি, থাকবো। ইয়েস, সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি, সে সমালোচনা করব এবং সেটা যৌক্তিক সমালোচনা। কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেব, সেনাবাহিনীকে পুড়িয়ে দেব, ক্যান্টনমেন্ট শেষ করে দেব, এই সাহস এই বাংলাদেশে এরা পেল কোথায়? এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক, তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার। এই 2 টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে, অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি। কেন সহ্য করব? বাংলাদেশ সেনাবাহিনীর কোনো জেনারেল নাই, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর, কর্নেল, জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার তারা এগুলো দেখে না। আমি বুঝি না, তাদের খারাপ লাগে না? আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এত খারাপ লাগতে থাকে, আমার ভেতরটা জ্বলে পড়ে যেতে থাকে, তাহলে সেনাবাহিনী খারাপ লাগে না? তাদের তো পোশাক, তারা তো চাকরি করছে। এই 2 টাকার 2 পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে, এই 2 টাকার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে, তখন তারা বসে বসে কি করছে, কি দেখছে, কি চায়, আর কি দেখতে চায়? তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে? সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে, প্রত্যেক লোক আছে। আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকাইয়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে। সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে, সেনাবাহিনী সাধারণ জনতা ভাই ভাই, এটাই হোক। আসসালামু আলাইকুম ladies and gentlemen। ঘুম থেকে উঠে অনেকগুলো বিষয় দেখেছি, বিশেষ করে জেনারেল ওয়াকারকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেখানে প্রত্যেকটা জিনিস দেখেছি। আর্মিকে নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে, ইউটিউবার থেকে শুরু করে রাস্তার মানুষ সবাই। আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন ঘটনা বাংলাদেশের জন্য। আর্মিকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে জেনারেল ওয়াকার না গেলে। এগুলো চলছে বর্তমানে বাংলাদেশে। আমি ঘুম থেকে উঠে তো একটা জিনিস দেখার পরে আতকে ওঠার মতো। সেটা কি? সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে হুমকি দিচ্ছেন 227টা হত্যা মামলা, 227 জনকে খেয়ে দেওয়ার লাইসেন্স আমি পেয়ে গেছি। এবং তার টোন যদি আপনি দেখেন, তার টোনের ভিতরে আগুন জ্বলছে, প্রতিশোধ পরায়ণতার চরম আগুন। একটানা 16 বছর ভদ্রমহিলা ক্ষমতায় ছিল, দেশটাকে নরকে পরিণত করেছে। খুন, গুম, লাশ কি করে নাই উনি? যাওয়ার সময়ও 2000 মানুষকে হত্যা করে গেছে, আবার 25,000 মানুষকে পঙ্গু করে গেছে। ভদ্রমহিলা এখনো তার কণ্ঠ, তার যদি ভয়েস শুনেন, আতকে ওঠার মতো, রীতিমতো ফেরোসাস অ্যানিমেল। এই মহিলাকে আপনি রাজনীতিতে পুনর্বাসন করবেন? শি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এটা বারবার বলছি, শি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, ডেঞ্জারাসলি সিকিউরিটি থ্রেট। আওয়ামী লীগ ফিরবে কিনা, রাজনীতি করবে কিনা, ইটস এ ডিবেটেবল ইস্যু। আই এম সেইং অলমোস্ট এভরি ডে
that we should, sit for a dialogue and have a debate about whether Awami League should be reinstated into the politics of Bangladesh, but not under Sheikh Hasina. She's a dangerous woman, man. Come on. You can't even imagine that what she could do if she returns to the power. Dead bodies upon dead bodies would be, honestly, lying on the street. That's what will exactly happen. She's dangerous. She never came to power to rebuild our country. She came to the power to take revenge, attitudes to avenge. It's unbelievable. I have never seen anything like it. A woman can do like that. একজন মহিলা কিভাবে এতটা প্রতিশোধ পরায়ণ হিংস্র হতে পারে তাকে না দেখলে বোঝা যায় না। এই মহিলাকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য যারা বলতেছেন you're playing with fire and fury, you're playing with something that can't even imagine that, right? যারা বলছিলেন আওয়ামী লীগকে দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিনা এটা জাতীয় ইস্যু, we can talk about that, but not at least Sheikh Hasina should not be reinstated into our politics. This woman, she's a dangerous animal. এটা আমি বারবার বলছি, কিন্তু আপনি দেখেন উনি যেভাবে কিভাবে বলছে এবং তার কণ্ঠের ভিতরে আগুন এবং প্রতিশোধ পরায়ণ সে জবাই করে ফেলবে যদি আপনাকে পায় এখন। That's not a good sign, right? এবং যারা বলছেন এবং আওয়ামী লীগ কিছু উনি ডুবাইছে, দেশটাকে ডুবাই গেছে, জাতির ভিতরে যে ক্র্যাক সৃষ্টি করে গেছে, ইটস আনপ্রেসিডেন্টেড। এবং জেনারেল ওয়াকারকে নিয়ে আমি বলেছি এত সমালোচনার পরে, জেনারেল ওয়াকার, বাই ব্রাদার, I maybe like you, to be honest, personally, but I don't know, your position is untenable. ইংরেজিতে বলে untenable means the position that can't be defended, for many reasons. So দেশের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন এক একজন। একটু আগে দেখলাম আমি ফুয়াদ ভাই উনি বলছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন যদি। I have never seen anything like that. একজন এক্সিস্টিং সেনাবাহিনীর প্রধান ক্ষমতায় সেনাবাহিনীকে এভাবে একজন সাধারণ সিটিজেন চ্যালেঞ্জ করতেছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। এটা ইটস নট টেকিং প্লেস anywhere on this planet. It's just unbelievable. এই ধরনের দেশটাকে পিস প্রোগ্রেসে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে, হাবিবুল বাশার ভাই কি বলছে, সব শিক্ষাপত্র ধ্বংস করে গেছে সিস্টেম। এটা তো ভাই দেখেন আপনি, এই যে আমাদের কিছু জাতীয়তাবাদী দলের কিছু নেতা নেত্রী আছেন, টেল দেম, এই যে আজকে যদি এই 5th of August বিপ্লব না হতো, তারেক রহমান সাহেব জীবনে উনার মায়ের চেহারা দেখতে পারতেন। বেগম খালেদা যে জেলের ভিতরে অন্ধকারে উনি মারা যেত, ভদ্র মহিলা, কল্পনা করেন। এবং তারেক রহমান সাহেবকে আনার জন্য তারা কি করে নাই, ব্রিটেনে দেয় নাই বলে, এটার জন্য ভুলে না যাবেন। আমরা প্রত্যেকের সময় এটা প্রতিবাদ করতাম 10 বছরে বিএনপি নিয়ে কোনো কিছু করলেই, কিন্তু আগে যখন মাঝে মাঝে দেখি, আচ্ছা বেস্টার রুবেন ফারানা উনি বলছিলেন কি, চুপ্পুকে সরালে কি হবে, কনস্টিটিউশনাল ক্রাইসিস। Where are you sister right now? What kind of constitutional crisis? We are going through a serious constitutional crisis right now. চুপ্পুকে রাখা কতটা বিপজ্জনক হয়েছে দেশের জন্য, কেন ইমাজিন দ্যাট। এবং আমি শেয়ার করেছি আমার এই পোস্টে গিয়ে দেখেন, এই যে আপনার পররাষ্ট্র সেগুলো বলছিল বিএনপিকে নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছিল, এটা আছে এখন, আমি শেয়ার করেছি গতকালকে। এটা যারা যারা একটু বুঝেন, আমি আবারও বলছি, জামায়াত বিএনপি এমন একটা এদের আপনাদের ডিফারেন্ট আইডিওলজি থাকতে পারে রাজনীতিতে, বাট দেশের প্রোটেকশনে ঐক্যবদ্ধ আপনাদেরকে থাকতে হবে, তার কোনো বিকল্প নেই। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? কেন জানেন, জামাতের যা আছে অনেকগুলা বিএনপির তা নেই, আবার বিএনপির অনেকগুলা যা আছে জামাতের দ্বারে কাছেও নেই। এই কম্বিনেশনটা মাচ নিডেড টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। ইটস এ ভেরি ডার্ক ওয়ার্ল্ড রাইট নাও। সারা পৃথিবীটা এখন অন্ধকারে নিমজ্জিত। আপনি দেখেন ব্রিটেন ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে তাদের সিটিজেন দের নট টু ট্রাভেল দ্য ইউনাইটেড স্টেটস আনলেস ইট ইজ আর্জেন্ট। জার্মানি, কানাডা, ডেনমার্ক এইভাবে চলছে। নজিরবিহীন ঘটনা না যে এই দেশগুলো বলে আপনি যুক্তরাষ্ট্রে যায়েন না, এখন পরিস্থিতি খুবই খারাপ। আপনি দেখেন স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পার্সন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, ভদ্রমহিলা একটা কথা বলেছে, ওনাকে সালাম করা দরকার। উনি কোথায় আছে খুঁজে বের করেন, প্রত্যেকে সালাম করা দরকার আমাদের নতুন প্রজন্ম যারা আছে। ওয়াই? বিকজ উনি দেশটাকে খালি যে একটা জিনিস বলতো, উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ। শেষ খেলা সারা ভারতীয় মিডিয়ার জন্য আর আওয়ামী লীগের ফেতাত্তাদের জন্য আমরা বসতে পারতেন না 24/7, এই কাজগুলো তারা করতো। আজকে একটা বক্তব্য দিয়েছেন, উই আর ভেরি প্লেসড উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, দ্য স্টেপস দে বিং টেকেন বাই, রাইট? সো দেখেন, আপনি কল্পনা করেন। এই জন্য বলছি, ডু নট মেক এ ডিল উইথ ডেভিল or evils. They will bite you back, bite you back, bite you back. এটার জন্য মাথা থাকে। আমরা যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, বি কেয়ারফুল। এবং আজকে উনার বক্তব্য দেখেছেন, উনি আপনার শুনেন, এই মহিলা যদি সুযোগ পায়, এবং মনে রাখবেন ভারত সবচেয়ে বড় ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারেক রহমান সাহেব এবং বিএনপিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, মনে রাখবেন, একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা। একদম বিএনপি ছিল তাদের জন্য সবচেয়ে বড় থ্রেট। এখন যারা বিএনপির অনেক নেতৃবৃন্দ যখন অনেক কথাবার্তা বলেন, আই ফিল ভেরি ব্যাড, আই সি সরি। এবং ওই যে একটা আছে ফজলুর রহমান সাহেব, সারাদিন এক ধরনের বক্তব্য দেয়, প্রতিদিন বিএনপির ভোট উনি নষ্ট করতেছে। এটা যদি তারা বুঝেন তো বুঝেন, না বুঝলে ইলেকশনে দেখা যাবে পরে কি হয়। এই হলো, শুনেন তার বক্তব্যটা। আচ্ছা, রুমান খান, রমজান কেমন আছেন? আমি সিঙ্গাপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। সো
এটা আমি বলছি। আপনি দেখেন একজন মহিলা, একজন রাষ্ট্র এত মানুষকে হত্যার পরেও কখনো বলে নাই আই শুড নট ডু দ্যাট, আই থিংক ইটস আ মিস্টেক, আই ডিডন্ট ডু দ্যাট, বাট সামওয়ান ডিড ইট, মেবি এটা তদন্ত করা দরকার এবং কারা এটা করলো, আমি এটা করি নাই। না, উনি জাস্টিফাই করতেছেন তার পজিশনকে প্রতিদিন, এবং আজকে এটা করবেন, কালকে এটা করবেন, সবার সাথে দেন, হত্যার হুমকি দেন, লাশ ফেলে দেওয়ার। দিস ইজ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন। এবং এই মহিলাকে আমি আবার বলছি, আমার ডক্টর, আমি যাদের সাথে কাজ করি, সাইকিয়াট্রিস্ট, উনি কি বলছিল আমারে 3.5 years ago, উনি বলছিল তুই যেহেতু আমি রাজনীতি নিয়ে সারাদিন কথাবার্তা বলি, ওনারা চিনেন আমাকে তারা ট্রাম্প ডাকেন হসপিটালে, ট্রাম্প এবার বলে এই ট্রাম্প এদিকে, মানে তখনই বলতে আমি সরি এটা বলা দরকার নাই, তারপরে বলছি। উনি কি করছেন জানেন, উনি আমাকে বলছিলেন যে আমি এটা শুনলাম তোর নেত্রীর, কারণ আমি ডক্টর লাউঞ্জে বসে খাওয়া দাওয়া করতাম প্রায় সময়, এটা সবাই এলাও না, বাট তাদের সম্পর্কের কারণে আমি যেতাম। তো উনি আমাকে বলছিলেন, যারা এটা খুব ইন্টারেস্টেড রাজনীতি নিয়ে, উনি আমাকে বলছিলেন তুই যা বলছো তোর প্রধানমন্ত্রীর কাহিনী, the way or her lifestyle or the trauma she had to go through, তার একটা ইনভিজিবল মেন্টাল ডিজিজ আছে। তুই যদি বলো আমারে যে না কোনো ডিজিজ নাই, শি ইজ ওয়েল এন্ড সাউন্ড সাইকোলজিক্যালি, তাহলে আমি যে MIT থেকে প্রিন্সটন থেকে PhD করেছি অন সাইকোলজি, এটা ভুল। এটা আমার বলেছিলেন উনি, ডক্টর। ইয়েস, his name is Dr. David, the biggest on the world famous psychiatrist. Trust me, উনি আমাকে বলেছেন 3.5 years ago, এটা আমি বলেছি আমার লাইভে অনেকবার। আর এখন আবার গেছে, she is not mentally stable, guys. She has a serious psychological disturb, or mental illness, hidden illness. Trust me, এটা কখনোই আশা করবেন না উনি, কারণ এবার যে ঘটনা ঘটেছে তার সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে, তাকে উৎখাত করা হয়েছে, তার কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে নাই, তার বাবার সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। এগুলোর পরে উনি সাইকোলজিক্যাল ভালো থাকবেন যদি আপনি এটা বিশ্বাস করেন। আপনার মতো বোকা আর নাইভ পৃথিবীতে আর একটাও নাই। সো এখন যারা বুঝছেন, আমি একটা জিনিস বলে কি, বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং এন্ড হোয়াট ইউ সেইং রাইট নাও in regards to Sheikh Hasina or Awami, because they're dangerous people. They will kill you on the spot. They showed this kind of activities that they do it. Like 600 people were in for disappeared. Where are those people? Ilyas Ali Shah kothay amader? Right? This is ejon ami bolchi, shunen tar boktobota. জি জানান বেশি বড় একটা লাভ না, কারণ ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকিটা তো দেওয়া হবে না, আর এই জায়গাটা লাফালাফি করছে যারা বাড়াবাড়ি করেছে তারা আস্ত থাকবে না। কেন ইমাজিন দিস? উনি এটা বলে না, দেখেন একজন, আপনি বুঝতে পারবেন একজন মহিলা কতটা ফেরোসাস। এটা বলে না সবাইকে আইনের আওতায় আনা হবে। আমি রহমান মাসুম যখন কাউকে নিয়ে কথা বলি তখন বলি, দেখেন বারবার চিন্তা করি এটা কি বলেছে কিনা, তাকে আমি শেষ করে দেবো, এটা কি বলেছে কিনা, কেননা এটা রেকর্ড, ইট স্টেজ অন ইন্টারনেট, একদিন আসতে পারে ফিরে আমার কাছে। এটা এজন্য আমরা বলি আইনের আওতায় আনা হবে, আইনের সর্বোচ্চ। আর কিছু বললেও আকার ইঙ্গিতে বলি, কিন্তু ডাইরেক্টলি বলতেছেন উনি। অথচ এই মহিলা প্রধানমন্ত্রী ছিলেন দেশের, রাইট? এবং কার কন্যা এটা আপনারা জানেন। উনি এই পরিবার, এই মহিলা ওটা বলতে পারেন যে সবাইকে আপনার সাইজ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। দিস ইজ দ্য সাইন অফ আর ফেরোসিয়াসনেস। ট্রাস্ট মি গাইজ, বি কেয়ারফুল। ওনাদেরকে প্যাট্রোনাইজ করতে পারেন, কিন্তু দেশের ভয়ঙ্কর, কারণ উনি কখনোই আসবেন না দেশের ভালোর জন্য। 16 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন নাই উনি। প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর জন্য একটা দেশের মানুষ টিকে থাকে, সেই প্রতিষ্ঠানগুলোকে মনের মাদুর মিশে ধ্বংস করে গেছেন ভদ্র মহিলা। আর এখন এসব উনি আবার করবেন? 16 বছরে যে পারে নাই, এ আবার পারবে? তার তো রাজনীতি করার কোনো ইচ্ছাই থাকা উচিত না এখন। আর জাতীয় পার্টি, প্রশ্ন হলো what you can offer to the nation right now, what you can't do during your time. Tell us what something new you have that you can offer to the nation or the people. Nothing. This is unbelievable. Be careful. Don't play with the fire and fury and with the nation's future, because she's a national security threat for Bangladesh and Bangladeshis. Have a blessed day. See you next time. Assalamu alaikum. যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে, বাঁধানো হতে পারে, তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে। কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়কদের, অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ আওয়ামী লীগকে তারা চায় না। আচ্ছা, কেন চায় না? মূল বিষয়টি আসলে কি? মূল বিষয়টি কি জানেন? বিষয়টি হচ্ছে, যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে 5 আগস্টের পরপরই আওয়ামী লীগের জনপ্রিয়তা যে তলানিতে গিয়ে পৌঁছেছিল, সেই আওয়ামী লীগ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন অপকর্মের কারণে। এবং নির্বাচনে অংশ নিলে ছাত্র সমন্বয়কদের যে জনপ্রিয়তায় ধীরে ধীরে ধস নামছে, ধীরে ধীরে বলবো কি, আমরা বলবো যে 6-7 মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এখন 5 আগস্টের আওয়ামী লীগের মতন হয়েছে, একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। কিছু মানুষ হয়তো এখনো তাদের পক্ষে আছে, কিন্তু কতটা
সাম্প্রতিক সময় তাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা তার বিভিন্ন ধরনের উদাহরণ পাচ্ছি। এখন নির্বাচনে আওয়ামী লীগ গেলে কি হবে? নির্বাচনে গেলে এটাই হবে যে বিএনপি হয়তো তার জনপ্রিয়তা জায়গা থেকে সরকার গঠন করতেই পারে, দ্বিতীয় পর্যায়ে হয়তো আওয়ামী লীগ আসবে, তৃতীয় চতুর্থ পর্যায়ে জামাত কিংবা এই ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি হয়তো সেখানে যেতে পারে। অনেকে বলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলে এর 2 জন প্রার্থীও সিট মানে জয়লাভ করতে পারবে না, নির্বাচনে 2টো সিটও তারা অর্জন করতে পারবে না। বাস্তবতা তাই বলে। আর এই কারণেই আওয়ামী লীগকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে নির্বাচনে বাইরে রাখতে তারা জিহাদ ঘোষণা করেছে, গৃহযুদ্ধের ডাক দিচ্ছে। আচ্ছা, ধরে নিলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না, ভারত আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না, তুলসী গ্যাবার্ড আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কোনো প্রকার চেষ্টা করছে না, তারপরেও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? কোনোভাবেই সম্ভব। আমরা যদি আওয়ামী লীগের রাজনীতির কথায় ধরি, আওয়ামী লীগের 15.5 বছর 16 বছর তো আমরা দেখেছি কিভাবে বিএনপি জামাতের রাজনীতিকে একেবারে অবদমিত করে রাখার চেষ্টা করছিল। এমনকি বিএনপির রাজনীতি বন্ধ করতে বা বিএনপিকে নিষিদ্ধ করতেও আওয়ামী লীগের এক ধরনের অপচেষ্টা আমরা শেষ পর্যায়ে দেখেছি। নির্বাচন কমিশনের যুবলীগের পক্ষ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের জন্য তারা আবেদন জানালো, তারা সাক্ষাৎ করলো নির্বাচন কমিশনারদের সঙ্গে। কাজ কি কিছু হয়েছে? 15.5 বছর 16 বছর যেভাবে স্টিম ডোলার উপর দিয়ে বিএনপি চলেছে, সেই বিএনপি তো এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমি বলতে চাচ্ছি এটি, বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের, রাষ্ট্রের, দেশের শেকড়ে এমনভাবে গ্রথিত যে নিষিদ্ধ করলেও এই দলগুলোকে নিষিদ্ধ করা সম্ভব না, মানুষের মাঝ থেকে মুছে ফেলা সম্ভব না। কিন্তু সেই চেষ্টাটি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বা ছাত্র সমন্বয়করা, কথিত ছাত্র সমন্বয়করা দাবি তুলছেন। তারাও ভালো করে জানেন যে এটি সম্ভব না, কিন্তু ওই যে ক্ষমতার লোভের বশবর্তী হয়ে তারা যা ইচ্ছে তাই করছে। তাদের আস্থার জায়গাটি কোথায় দেখুন। তারা যেমন 7 জানুয়ারি নির্বাচনের আগে বা বিএনপি জামাত সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল, পিটার হাসের দিকে তাকিয়েছিল, যে পিটার হাস কি বলে, প্রতি মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে থাকতো যে যুক্তরাষ্ট্র কি করতে যাচ্ছে। এমনকি 5 আগস্টের আগে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে এই সাবেক ছাত্র সমন্বয়করা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, তাতে তো আসিফ মাহমুদের কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে তারা নিয়মিত ইউএস এম্বাসির সঙ্গে যোগাযোগ রাখতো। তো এখন আমি যখন কথা ধরে নিলাম যে যুক্তরাষ্ট্র যদি আওয়ামী লীগের জন্য কিছু না করার চেষ্টাও করে, ভারত যদি না করে, তাও কি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব? সেইখানে তারা এখন সেই যুক্তরাষ্ট্রের যে চিন্তাভাবনা সেটিকে গুরুত্ব দিতে চাইছে না। হয়তো গুরুত্ব তারা ঠিকই দিচ্ছে, এখন তারা যা ইচ্ছে তাই করতে চাচ্ছে, সেই জায়গা থেকে তারা বুঝেও না বোঝার চেষ্টা করছে। তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এমনটি খবর ছড়িয়ে পড়েছিল, এবং আমি সেটি সমীকরণ মেলানোর চেষ্টা করছিলাম আমার একটি কন্টেন্টে, যে সত্যি কি তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এবং সেই কন্টেন্টের আমি কিন্তু বলিনি তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে ডেফিনেটলি বৈঠক করেছেন। আমি প্রশ্ন তুলতে চেয়েছিলাম যেগুলো ছড়াচ্ছে সেটির সম্ভাবনা কতটা। এবং আমি বলেছিলাম যে 2 ঘন্টার জন্য তুলসী গ্যাবার্ড উধাও ছিলেন, সেই 2 ঘন্টা আসলে তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, নানা ধরনের সমীকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তো সেই কন্টেন্টে যারা মন্তব্য করেছেন, অন্তত এই ছাত্র সমন্বয়কদের পক্ষে, তারা বলছে এটি অলিক কল্পনা, এটি রিউমার ছড়ানো হচ্ছে, এটা কোনোভাবেই হতে পারে না, তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তার মানে কি? তারা নিজেদের অজান্তেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই অনেক গুরুত্ব দিতে চাচ্ছেন, তুলসী গ্যাবার্ডের ভূমিকাটি তারা গুরুত্বের সঙ্গে দিতে চাচ্ছেন, কিন্তু স্বীকার করতে চাচ্ছেন না বা স্বীকার করতে সাহস পাচ্ছেন না। বাস্তবতা হচ্ছে এটি। আরেকটি বিষয় বেশ ছড়িয়ে পড়েছে, এটি গুজব নাকি কতখানি সত্য ঠিক যায় না। শোনা যাচ্ছে যে শেখ হাসিনা কলকাতায় এসেছেন, তিনি দিল্লি থেকে এখানে কলকাতায় আসবেন। এর পক্ষে যুক্তি কি থাকতে পারে? অনেকে বলবেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে আসছেন, তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন। বাংলাদেশে ঢোকার জন্য তো দিল্লি থেকে সরাসরি ফ্লাইট রয়েছে, হেলিকপ্টার রয়েছে। তো এর জন্য কলকাতায় এসে প্রস্তুতি নেওয়ার কি দরকার, এটা আমি জানি না, আমার বোধগম্য নয়। তবে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে তিনি কলকাতায় এসে অবস্থান নিয়েছেন। আসলে বিষয়টি কি আমি নিশ্চিত নই। আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহফুজ আলম কিংবা অন্যান্য সমন্বয়করা যেই দাবি তুলেছেন, তারা কি এটুকু বুঝতে পারছেন যে তাদের প্রতি সমর্থন কতটা আছে আগের মতন? নিশ্চয়ই তারা এটুকু অনুধাবন করতে পারছেন। আর এই কারণেই তারা এর মধ্যে অনেক ধরনের কর্মসূচির ডাক দিলেও তারা সেটি সফল করতে পারেননি অথবা সাহস করেননি। যুদ্ধ অপরাধ প্রসঙ্গে নাহিদ ইসলামের যে বক্তব্য, যদি সেটিকে সামনে এনে প্রশ্ন করি, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, আওয়ামী লীগ গুম করেছে, খুন করেছে, আমরা নিজেরও চাই যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিচার হোক, কিন্তু দল হিসেবে নয়। আওয়ামী লীগকে নিশ্চিত করে দিতে হবে, নিশ্চয় করে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ এটিকে সাপোর্ট করতে পারে না। কিন্তু যে প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছি যে যুদ্ধাপরাধ ইস্যুতে, তো আওয়ামী লীগ যদি গণহত্যার সঙ্গে জড়িত থেকেই থাকে, তার বিচার যদি এই ছাত্র সমন্বয়করা চেয়ে থাকেন, তাহলে 71 ইস্যুতে তারা কেন কোনো কথা বলছে না? এবং এই প্রশ্নটি শুক্রবার তাদের একটি সংবাদ সম্মেলনে করা হয়েছে এক সাংবাদিক পক্ষ থেকে, যে যুদ্ধাপরাধ ইস্যুতে তারা কিছু বলছে না কেন। তারা কি বললেন? জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলছেন যে এটা আমাদের পূর্বপুরুষদের ব্যর্থতা। স্বাধীনতা সংগ্রামের মতন কোনো ইস্যু, মুক্তিযুদ্ধের মতো কোনো ইস্যু, এটা শুধুমাত্র পূর্বপুরুষদের কাঁধে দায় চাপিয়েই বসে থাকা যায় না। এটি আমাদের নিরন্তর চেতনার বিষয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন 24-এর চেতনা নয়, 71-এর চেতনা থাকবে। 24 শুধুমাত্র একটি শাসন হটানোর জন্য একটা আন্দোলন ছিল, আর 71 নিঃসন্দেহে একটি জনযুদ্ধ, একটা ভূখণ্ডের উদ্ভবের জন্য, একটা
একটা নির্যাতনকারী রাষ্ট্রের মধ্য থেকে আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদয়ের জন্য, মানুষের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য নিরন্তর একটি সংগ্রাম ছিল। 30 লাখ শহীদের বিনিময়ে সেই স্বাধীনতা অর্জিত হয়েছে। সেটির সঙ্গে 24-এর চেতনা মিলাবেন, 71-কে ছোট করবেন বা 71-এর জায়গায় 24-কে রিপ্লেস করার চেষ্টা করবেন, এত ঠুনকো চিন্তা ভাবনা থেকে আর যাই করা যাক। বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না, গণমানুষের আস্থা অর্জন করা সম্ভব না। আমি সবসময় একটা কথা বলি, আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, আমরা যে মতের অনুসারী হই না কেন, এখনো পর্যন্ত বাংলাদেশের 90 থেকে 95% মানুষ বা 85% মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন। মুক্তিযুদ্ধের চেতনা ইস্যুতে তারা ছাড় দিতে রাজি নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করুক আর না করুক সেটা আওয়ামী লীগের বিষয়, কিন্তু এইখানে দেশের প্রায় 90% মানুষ অবশ্যই আপোষহীন। এবং সেই জায়গা থেকে বলছি, যখন নাহিদ ইসলামের মতন সকল তরুণ রাজনীতিবিদরা তারা বলেন যে এটা পূর্বপুরুষের দায়, আমরা আমাদেরটা দেখবো, এটি হচ্ছে উদুর পিণ্ডে বুদুর ঘরে চাপানোর মতন একটি অপচেষ্টা। অতএব তারা নিজেরাই জানে না যে তাদের আদর্শ কি, তারা কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা পৌঁছে দিতে চায়। আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি করছে সে তো এরই মধ্যে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ 16 বছরে 15.5 বছর যা না করতে পেরেছে, এখন অনেকে বলেন যে 7 মাসে 7.5 মাসে তা ছাড়িয়ে গেছে বর্তমান সরকার বাই সমন্বয়কদের বিভিন্ন অপকর্ম। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।